call is now being recorded. আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায়, এইচডি হোমিও মেডিকেল একাডেমি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা করা হবে। এক হচ্ছে অন্ননালীর ক্যান্সার এবং পেপটিক আলসার। এখন অন্ননালী, যেটাকে আমরা ইংরেজিতে ইসোফেগাস বলছি বা গলবিল বলছি, তো এখানে ক্যান্সার সম্পর্কে আলোচনা করা হবে এবং ক্লাস শেষে 3D মডেলের মাধ্যমে এই বিষয়টা বিস্তারিত বর্ণনা করা হবে। এখন অন্ননালীর ক্যান্সার সম্পর্কে জানতে গেলে আমাদের অ্যানাটমি এবং ফিজিওলজির কিছু বিষয় খুব মনে করার প্রয়োজন আছে, কারণ আমাদের যে অন্ননালী, এই নালীর দৈর্ঘ্য হচ্ছে 18 থেকে 25 সেন্টিমিটার, যেটাকে খাদ্যনালীও বলা হয়। এখন আমরা যখন কোনো খাবার খাই, আমাদের মুখ থেকে সেটা গলবিল হয়ে পাকস্থলী পর্যন্ত পৌঁছায়, যেটা পেরিস্টালসিস এর মাধ্যমে অতিক্রম করে। এখন হতে পারে পেরিস্টালসিস কি? পেরিস্টালসিস হলো এমন এক প্রক্রিয়া বা শরীরবৃত্ত প্রক্রিয়া যার ফলে অন্ননালীর গাত্রে পেশি পর্যায়ক্রমিকভাবে সংকোচন ও প্রসারণের মাধ্যমে আমাদের খাদ্যদ্রব্য সামনের দিকে অর্থাৎ পাকস্থলীর দিকে অগ্রসর হয়। এবং আমরা মুখ দিয়ে যে খাবারই খাই না কেন, তা এই প্রক্রিয়ায় কিন্তু আমাদের গলবিল থেকে পাকস্থলীতে পৌঁছে যায়। আর এই পাকস্থলীতে পৌঁছানোর সময় অন্ননালীর পাকস্থলীর সংযোগস্থল, এই সংযোগস্থলে বিভিন্ন ধরনের আমাদের পেশি রয়েছে, তন্তু রয়েছে, যে অন্ননালীর বিভিন্ন উপাদান, এখানে যদি আপনার সমস্যা হয় বা ক্যান্সার হয়, সেটাই কিন্তু আমাদের আজকের মূল জানার বিষয়। এখন সংক্ষেপে যদি আমরা বলি, তাহলে অন্ননালীর ক্যান্সার হলো অন্ননালীতে বা খাদ্যনালীতে শুরু হয় একটি ক্যান্সার। এখন যেহেতু আমরা এখানে একটা ছবি দেখতেই পাচ্ছি, আপনারা একটু কাইন্ডলি যদি দেখেন তাহলে এখানে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আমাদের এই পাশের যে আবরণ, এখানে যে ত্বক, এই ত্বকটা একই রকম হলেও আমাদের ঠিক এই জায়গার ত্বকটা একটু সমস্যা রয়েছে এবং এখানটা আমরা দেখলে বুঝতে পারছি এটা অস্বাভাবিক রয়েছে। এটাই হচ্ছে আমাদের অস্বাভাবিক কোষ বৃদ্ধি বা এখানে ক্যান্সার। এখন আজকে আমরা যে বিষয়টা খুব গুরুত্ব সহকারে জানবো, যে অন্ননালী ক্যান্সার কিন্তু সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে বা দুই ধরনের। অন্ননালী ক্যান্সার কয়েক ধরনের? দুই ধরনের। এখন এই দুইটা ধরনের মধ্যে একটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই ধরনের ক্যান্সার অন্ননালীর আস্তরণে স্কোয়ামাস কোষগুলোতে শুরু হয় এবং এটা সব থেকে বেশি দেখা যায়, যে ক্যান্সার থাকে তার মধ্যে এটা বেশি দেখা যায়, স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা। এখন এই যে অ্যাডিনোকার্সিনোমা, এই ধরনের কোষ মানে ক্যান্সার অন্ননালীর গ্রন্থি কোষগুলোতে শুরু হয়। এখন গ্রন্থি কোনটা আর আমাদের নালী কোনটা, এইগুলো আমরা যখন 3D মডেল দেখবো তখন এই বিষয়টা আরো বিস্তারিত বুঝতে পারবো। এখন একটি অন্ননালী ক্যান্সারের আমাদের বর্তমানে যে সারা পৃথিবীতে দুই ধরনের ক্যান্সার কিন্তু বেশ দেখা যাচ্ছে। এখন এই ক্যান্সার হলে আমরা বুঝবো কি করে, কি কি লক্ষণ রয়েছে? প্রথমত, সাধারণত যে লক্ষণগুলো আমরা সচরাচর দেখা যায়, সেটা রুগী বলে, রুগী চেম্বারে এসে বলছে যে ডাক্তার সাহেব, আমি না কিছু গিলতে পারছি না, অর্থাৎ তার হচ্ছে গিলে ফেলতে সমস্যা হয়, আমার খাবারটা না বেঁধে যায়, মনে হচ্ছে কোথাও বেঁধে যাচ্ছে, অর্থাৎ খাদ্য আটকে যাওয়ার অনুভূতি তার অনুভূতি হতে থাকে। বুকে ব্যথা হতে পারে, তার অস্বাভাবিক ভাবে ওজন হ্রাস হতে পারে,
এবং অনেক সময় রুগী এভাবে বলতে পারে, আমি যে খাবারটা খাই না সেই খাবারটা যেন ভিতরে না যে উপরে আবার ফিরে আসে। তার স্বরের পরিবর্তন হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া। এখন এগুলো সাধারণ লক্ষণ। আরো আমাদের জানতে হবে যে কাদের কাদের এই ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে, বা ঝুঁকির দিকে কারা বেশি রয়েছে, সেই ব্যক্তি কারা বা কাদের এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। প্রথমত যারা নেশা করে, বিশেষ করে ধূমপান করে, এদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। যারা মদ খায় বা অ্যালকোহল পান করে, অ্যালকোহল অন্ননালী ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তারপরে আমাদের শরীরে এইচপিভি ভাইরাস, যেটা অন্ননালী ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। বা অত্যাধিক পরিমাণে টক খাবার আছে না, অনেকে টক খায়, স্বাভাবিক একটা টক, আর প্রচুর পরিমাণে টক খাচ্ছে, অম্ল জাতীয় জিনিস খাচ্ছে প্রচুর পরিমাণে, বিশেষ করে টার্টারিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, এই ধরনের অ্যাসিড যদি বেশি খাওয়া পড়ে তাতে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। আবার অনেক সময় যেটাকে বলা হচ্ছে বারবারিটি, অর্থাৎ বারবারিটি হলো একটি অবস্থা যেখানে খাদ্যনালীতে একটি অস্বাভাবিক সংকীর্ণতা থাকে। এখন এটি খাবার গিলে ফেলতে এবং অন্ননালীতে আটকে থাকা ঝুঁকি বাড়ায়। এটা একটা অবস্থা যার কারণে এই ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এরপরে অতিরিক্ত ওজন, যেটাকে আমরা স্থূলতা বা ওভারওয়েট বলছি। তো এই ধরনের যদি সমস্যা থাকে তাদেরকে আমরা কিছু পরীক্ষা দেওয়া হয়, যেমন পরীক্ষার মধ্যে আপনার এন্ডোস্কোপি করানো হয়। তারপরে যদি তার এক্স রে করানো হয় বা সিটি স্ক্যান করা হয়, এই ধরনের রোগী যদি ধরা পড়ে তাহলে আমরা কনফার্ম, যদি তার সামর্থ্য থাকে তাহলে তাকে বর্তমানে পিইটি অর্থাৎ পেট স্ক্যান দেওয়া হয়। এবং এটা ক্যান্সারের জন্য পেট স্ক্যানটা বেশি করানো হচ্ছে, এবং বাংলাদেশের দুইটা প্রতিষ্ঠানে বর্তমানে এই পরীক্ষা হচ্ছে। এখন অন্ননালী ক্যান্সার, যেটা আমি একটু আগে বলেছিলাম, অর্থাৎ খাদ্যনালীর ভেতরে আস্তরণে শুরু হয়। তাহলে আস্তরণ যদি শুরু হয়, আপনারা দেখেন এই ছবিতে আমরা সবুজ মার্কিং করা রয়েছে, অর্থাৎ পাশে ছবি, এই পাশটা দেখেন, এইটা আর এইটা অবশ্যই ভিন্ন রয়েছে। তো এই ভিন্নতার কারণে আমরা বুঝতে পারছি যে এটা একটা অস্বাভাবিক পরিবৃদ্ধি, যেটাকে আমরা ক্যান্সার বলছি। এখন এখানে তো আমি একটু আগে আলোচনা করলাম যে অন্ননালীর ক্যান্সারের জন্য কাদের কাদের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা কিছু নির্দিষ্ট খাবার, যেমন প্রচুর পরিমাণে লবণ খাচ্ছে, রেড মিট খাচ্ছে, বা পচা খাবার খাচ্ছে, তাদেরও কিন্তু এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। এবং বর্তমান সময় যেগুলো অত্যাধিক অল্প সময়, বিশেষ করে পোলট্রির মাংস, বা যেটা অনেক অল্প সময় অনেক মোটা তাজা করার জন্য হায়ার অ্যান্টিবায়োটিক বা দেওয়া হচ্ছে, বর্তমান পোলট্রি পরীক্ষা করে কিন্তু এর মধ্যে ক্রোমিয়াম, নিকেল সহ মারাত্মক ক্ষতিকারক উপাদান পাওয়া যাচ্ছে। তো এই উপাদানগুলো কি করছে, একটা স্বাভাবিক মুরগি 1-1.5 বছরে যতটুকু হয়, পোল্ট্রি মুরগি 28 দিনে ততটুকু হয়ে যায়। তাহলে সেই মুরগিটা কত দ্রুত বাড়ছে। এখন যে যে খাদ্য উপাদান, যে অ্যান্টিবায়োটিক, যা কিছু দিয়ে একে এত দ্রুত বাড়ানো হচ্ছে, ওই ধরনের খাবার যদি মানুষ খায় তাহলে তার এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেশি। এখন থেকে 20 বছর বা 25 বছর আগে এই ধরনের চাষে অস্বাভাবিক প্রতিযোগিতা ছিল না দ্রুত আয় করার, মানে বর্তমান সময়ে একটা অস্থির প্রতিযোগিতা চলছে ভেজালের। অর্থাৎ আপনার একজন দুধ বিক্রেতা দুধে পানি দিয়ে সে মনে করতেছে আপনার ভালো ডিম কিনে যাবে, একজন ডিম সে ভেজাল ডিম নিয়ে আসছে, যেটা আসলে ডিমই না। বর্তমানে কিন্তু বাইরের থেকে বিভিন্ন ধরনের ভেজাল পাওয়া যায়, সে সেটা বিক্রি করতেছে অল্প টাকা লাভের যে আশায়। এভাবে প্রত্যেকেই, সবজি বিক্রেতা করতেছে কি, সবজিতে রং মিশাচ্ছে, পানি দিয়ে ওটাকে তাজা রাখতেছে। মাছ বিক্রেতা ফরমালিন দিচ্ছে, মাছটাকে তাজা রাখতেছে। আবার ফল বিক্রেতা ফলটাকে পাকানোর জন্য কাঁচা ফল কার্বাইড দিচ্ছে।
ওর মধ্যে স্যাকারিন দিচ্ছে, আখের রসের মধ্যে স্যাকারিন দিয়ে সেটা মিষ্টি করছে। তো এই যে বিষয়গুলো, এই সকল খাবার যেটা ভেজাল, প্রকৃতি থেকে না, আমরা কৃত্রিম উপায় করা হচ্ছে, রাসায়নিক উপাদান, এই ধরনের খাদ্য খাবার খেয়ে অন্ননালীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষতি হচ্ছে। এছাড়াও কিছু রোগ রয়েছে, যেমন বার্নার্ড আনাল সিনড্রোম। এটা একটা রোগ যা ক্যান্সার ঝুঁকি বাড়াচ্ছে। অনেক সময় হিটাস হার্নিয়া যাদের থাকে, এটা হচ্ছে পাকস্থলীতে এক ডায়াফ্রাম যে অংশটা রয়েছে, এখানে খাদ্যনালীর নিচের দিকে চলে যায়, ঝুলে যায়। তো এই ক্ষেত্রে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা তাদের বেশি থাকে। তারপরে এইচপিভি ভাইরাস, এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটার কারণে কিন্তু এটা যেমন জরায়ু ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সারের সাথে যুক্ত, সেরকম অন্ননালীর ক্যান্সার হওয়ার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এবার আমরা জানবো পেপটিক আলসার। পেপটিক আলসার, যেটাকে আমরা গ্যাস্ট্রিক বা আলসার, আমরা গ্যাস্ট্রিক বা আলসার নাম শুনিনি এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না বর্তমান সমাজে। যে কোনো মানুষ, যারা ছোট থেকে বড়, বাচ্চারা তাই বলে, আব্বু আমার না গ্যাস হয়েছে, একটা গ্যাসের ওষুধ খেতে হবে। কেন? সে বাবাকে খেতে দেখে গ্যাসের ওষুধ খেতে। তো সাধারণ লোকজন যেটাকে গ্যাস্ট্রিক বা আলসার বলে, বা গ্যাস্ট্রিক, অত্যাধিক পরিমাণে গ্যাস বলতে যেটা বোঝায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, সেইটাকেই বলা হয় পেপটিক আলসার। পেপটিক আলসার কিন্তু আলাদা কিছু না, যেটা আমরা সাধারণত আলসার বলছি, যেটাকে আমরা গ্যাসের মারাত্মক অবস্থা বলছি, সেটাই। দেখেন এখানে আমরা যদি এই ছবিটা দেখি, এখানে আমাদের হেলদি পাকস্থলীর আমরা ছবিটা দেখতে পাচ্ছি, যেটা সুস্থ স্বাভাবিক। আর ডিওডেনাল আলসারের ক্ষেত্রে আলসারটা কোথায় হচ্ছে, ডিওডেনালের মধ্যে হয়েছে, সেজন্য এটাকে বলা হচ্ছে ডিওডেনাল আলসার। স্টোমাকের মধ্যে হয়েছে, সেই জন্য এর নাম হচ্ছে স্টোমাক আলসার। দেখেন এই যে ছিদ্র হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, এই একটা ক্ষত হয়েছে, একটা ক্ষত হয়েছে। তো আমরা যদি এই ছবিটা দেখি, দেখেন এই ছিদ্রটা এত বড় না। যদি আমরা একটু ভালোভাবে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো এই ছিদ্রটা। একটু কাইন্ডলি আপনারা দেখুন, এখানে দেখেন এই যে ছোট ছিদ্র। তো এটা ইসোফেগাসে হতে পারে, স্মল ইন্টেস্টাইনের মধ্যে হতে পারে, স্টোমাকের মধ্যে হতে পারে, তো যে কোনো জায়গায় হতে পারে। আর এটা হলে আমরা সেটাকে পেপটিক আলসার বলা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায়। এখন এটা কেন হয়? সাধারণত খালি পেটে থাকলে আমাদের পেটের উপরিভাগে আমরা কি করি, এক ধরনের ব্যথা বা জ্বালাপোড়া অনুভূত হয়, যেটাকে আমরা বলতেছি গ্যাস্ট্রিক পেইন বা গ্যাসের কারণে ব্যথা। এখন গ্যাস্ট্রিক শব্দটা আমরা অনেকেই জানি, এটা মেডিকেল টার্ম, যেটাকে পাকস্থলী বলা হচ্ছে, এটাকেই মেডিকেল টার্ম অনুসারে যে আমরা গ্যাস্ট্রিক হিসেবে আমরা এগুলো ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন মেডিকেল টার্ম। পরবর্তীতে কিন্তু মানুষ সেটা মুখে মুখে বলতে বলতে এটা একদম আমাদের প্রচলিত শব্দ হয়ে গেছে। তো গ্যাস্ট্রিক শব্দের মূল অর্থ হচ্ছে পাকস্থলী বা স্টোমাক। তাহলে দেখেন আমরা বলি গ্যাস্ট্রিক, গ্যাস হয়েছে, গ্যাস হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে। আসলে গ্যাস্ট্রিক অর্থটা কি? আমাদের পাকস্থলী বা স্টোমাকের নামে হচ্ছে গ্যাস্ট্রিক। তাহলে পেপটিক, পেটের উপরি অংশে যদি আমাদের ব্যথা হয় বা পেটের উপরিভাগে যদি ব্যথা হয়, তাহলে আমরা সেটাকে বলবো পেপটিক আলসার। তবে একটা বিষয় মনে রাখা উচিত, যে পেটের উপরে অংশে যে সবসময় ব্যথা হবে এটা কিন্তু না। ব্যথার উৎস কিন্তু আমাদের পাকস্থলী। এটা যদি আমরা মনে করি, অনেকাংশে কিন্তু সঠিক নাও হতে পারে, কারণ পাকস্থলী ছাড়া পাকস্থলীর উপরে, অর্থাৎ আপনার আমাদের পেনক্রিয়াস রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, তো এগুলোর কারণে কিন্তু পেটে ব্যথা হতে পারে, পেটের উপরিভাগে ব্যথা হতে পারে। এই জন্য আমাদের কি করতে হবে, ভালোভাবে আমাদের যে আম্বিলিক্যাল রিজন, অর্থাৎ আমাদের পেট যেভাবে দেখতে হয়, আমরা সেটা দেখলে আমরা এটা বুঝতে পারবো। কারণ আমাদের পেটটাকে আমরা কয়টা ভাগে ভাগ করেছি, 9টা রিজনে ভাগ করা হয়েছে। এই 9টা রিজনে আমাদের জানতে হবে, তাহলে আমরা খুব সুন্দরভাবে বর্ণনা করতে পারবো। এখন আমাদের এই রোগের কারণ কি, কেন হয়ে থাকে? আমাদের এই যে আমাদের শরীরে কি হয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে।
এই অ্যাসিডটা কি এত শক্তিশালী যে আপনার যে কোনো শক্ত বস্তুকে এটা হজম করে ফেলে। এখন আমরা বিভিন্ন খাবার বা এটাকে দিন দিন কি করা হচ্ছে, নিষ্ক্রিয় করা হচ্ছে গ্যাসের ওষুধের মাধ্যমে। তো ও, তখন কি হয়, গ্যাসের ওষুধ খেলে একটা আস্তরণ জমে গেলে তখন যেভাবে হাইড্রোক্লোরিক নিঃসরণ হওয়ার কথা সেটা যখন নিঃসরণ হয় না, তখন ভারসাম্য নষ্ট হয়। ভারসাম্য নষ্ট হলে কোথাও অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, এবং অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে তখন আমাদের পাকস্থলীর গায়ে অ্যাসিডটা পড়তে 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 ওইখানে গলনালীতে শেষের দিকে একটা ঘা হয়, যেটা আলসার হয়ে যায় পরবর্তীতে। পেটের এই ঘায়ের নামই কিন্তু পেপটিক আলসার। এখন এই আলসারের জন্য কিছু ব্যাকটেরিয়া দায়ী, যেমন হেলিকোব্যাক্টর পাইলোরি নামক যে জীবাণু রয়েছে। যখন আমাদের শরীরের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি এটা সঠিকভাবে পেটে যদি আপনার কার্যকর না হয়, এটা যদি ভারসাম্য সঠিক না থাকে, তখন কিন্তু এই জীবাণুগুলো আমাদের এই ক্ষতগুলো বাড়িয়ে তোলে। আবার অনেক সময় আছে আমরা যে ব্যথানাশক যে ওষুধগুলো খাই, এই ওষুধগুলো আমাদের পেটের স্টোমাকের উপর খুব খারাপ বিরূপ প্রতিক্রিয়া করে, এবং যার কারণে কি হয়, এই ধরনের আলসার হয়ে থাকে। ব্যথার ওষুধ কিন্তু একটা অন্যতম এই রোগ হওয়ার জন্য দায়ী। এরপরে মানুষ যদি প্রচুর পরিমাণে নেশা করে, যেটা এর আগেও বলেছি, আপনার অন্ননালীর ক্যান্সারের জন্য, তো সেই দিকগুলো কিন্তু পেপটিক আলসার। আসলে পেপটিক আলসার এখানে ছিদ্র হয়ে গেছে, ওখানে কোষ বৃদ্ধি হচ্ছে, এই হচ্ছে পার্থক্য। দুটোই ক্ষতিকারক, লক্ষণ প্রায় এক। তো অত্যাধিক পরিমাণে যদি কেউ মদ খায় বা অ্যালকোহল সেবন করে, বা যদি কোনো মানসিক দুশ্চিন্তা করতে থাকে, তাহলে কিন্তু আলসারের ঝুঁকি বেড়ে যায়। এখন বেড়ে গেলেই তো আমরা আলসার বলতে পারবো না, এই জন্য আপনাকে পরীক্ষা করতে, ডায়াগনোসিস করতে হবে। এখন ফিজিক্যালি আমরা করতে পারি, যেমন পালপেশন, পারাকশন, অবজালটেশনের মাধ্যমে আপনি রুগীকে আপনি যখন বিছানায় শোয়ানোর পরে আপনি যখন ফিজিক্যালি দেখবেন, আপনি এভাবে ডায়াগনোসিস করতে পারেন। আবার আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, কারণ যখন চাপ দিবেন তখন সে বলবে এখানে ব্যথা করছে, জ্বালা পোড়া করছে। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের মাধ্যমে হাতে কলমে কিভাবে এই রুগীটা দেখবো সেটা শিখে নিতে হবে। তবে বর্তমান সময় এ ধরনের আলসারের অথেন্টিক পরীক্ষা হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির মাধ্যমে কিন্তু এটা নির্ণয় করা যায়। অনেক সময় মডার্ন মেডিসিনের ডক্টররা কিন্তু বায়োপসি করতে দেয়। তো আমরা হোমিওপ্যাথ, আমরা কিন্তু বায়োপসির দিকে নিরুৎসাহিত করব। আমরা অন্য সকল পরীক্ষা দিব, কিন্তু বায়োপসিটা দিব না, কারণ আমরা বিশ্বাস করি যে যদি বায়োপসি করানো হয় তাহলে যদিও বা ক্ষত নাও হতো, তো বায়োপসির কারণে যে কোষটা নেওয়া হলো ওইখানের মাধ্য কোষটা নেওয়ার কারণে ক্ষত হয়ে যাবে এবং রোগটা বেড়ে যাবে, যার কারণে আমরা বায়োপসিকে নিরুৎসাহিত করবো, অন্যান্য সকল পরীক্ষা করার জন্য বলবো। এখন পেপটিক আলসার বা বারবার করে যখন আপনার এন্ডোস্কোপি করা হয়, তখন জিআইআরটি যে আমাদের যে সমস্যা, পাকস্থলী ক্যান্সার বা জিআইটি জাতীয় যে রোগগুলো রয়েছে, এর যে উপসর্গ রয়েছে, পেপটিক আলসারের শুরুর দিকে কিন্তু সেই রোগের উপসর্গগুলো কিন্তু শরীরে দেখা যায়, যেটা বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন সময় বলে থাকে। তো আমাদের মধ্যে যে লক্ষণগুলো দেখা যাবে, সেই লক্ষণের মধ্যে কি থাকে, প্রথমেই বার্নিং ইন আপার অ্যাবডোমেন, মানে পেটের উপরিপাশে প্রচুর ব্যথা, জ্বালা, মনে হচ্ছে আগুন জ্বলছে। ছবিটা দেখলে বুঝবেন, এখানে আগুনের ছবিটা রয়েছে। আমার মনে হয় আপনারা দেখলে সবাই বুঝতে পারছেন। তারপরে পেটে ব্যথা থাকলো, তার বুক ধড়ফড় করবে, তারপর তার বমি বমি ভাব থাকবে, বমি করতে পারে, তার পায়খানাটা লাল হবে না, তার পায়খানাটা কালো হবে। তো পায়খানা কালো হবে কেন, লাল হবে না কেন? কারণ আপনার যদি অর্শ বা পাইলস থাকে, তাহলে কিন্তু আপনার হেমোরয়েড থাকলে কিন্তু সরাসরি ব্লাড যায়, কিন্তু আলসার যদি হয় বা পেটের ভিতরের যদি সমস্যা হয়, তখন সেই রক্তটা যখন মলের সাথে মিশে তখন মলটা কালো হয়ে যায়। হঠাৎ করে যদি শরীরের প্রচুর পরিমাণ ওজন কমে যেতে থাকে, তাহলে কিন্তু আমরা পেপটিক আলসারের দিকেই আমরা চিন্তা করতে পারি। তাহলে যেটা আমরা গ্যাস্ট্রিক পেইন বলি, সেই ধরনের রোগী বলবে যে ব্যথা করছে,
সেটা পেটের উপরে অংশে ব্যথা হবে। তারপরে আপনার এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে। অর্থাৎ আমাদের অন্ননালী ক্যান্সারের ক্ষেত্রে যে লক্ষণগুলো, পেপটিক আলসার কিন্তু সেম লক্ষণ থাকে, কিন্তু এখানে কি অতিরিক্ত থাকছে, অর্থাৎ ডার্ক স্কিন, পায়খানাটা কালো। তো এই ধরনের যখন লক্ষণ দেখা যায়, তখন চিকিৎসকের কাছে গেলে এন্ডোস্কোপি বিষয়গুলো করতে দেয়, তখন দেখা যাচ্ছে ডাক্তার কি করে, একটা ব্যথানাশক ওষুধ দিয়ে দেয়, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, আর কিছু নিয়ম কানুন দিয়ে দেয়, অ্যান্টাসিড জাতীয় ওষুধ দিয়ে দেয়। এগুলো কি করে, সাময়িক নিরাময় করে বা উপশম করে। কিন্তু এই রোগটা যদি নিরাময় করতে হয়, তাহলে আমাদের হোমিওপ্যাথিতে আমরা কি করব, একটা এন্ডোস্কোপিক রিপোর্ট। দেখেন এন্ডোস্কোপি কিভাবে করে। এন্ডোস্কোপি সম্পর্কে আগে আমাদের জানতে হবে। দেখেন এটা এন্ডোস্কোপিক মেশিন, এটা ভালোভাবে দেখেন, দেখলে বুঝতে পারবেন। দেখেন একটা আধুনিক মেশিন। এখন এন্ডোস্কোপি কি, এটা হচ্ছে সরাসরি দেখে রোগ নির্ণয়ের পরীক্ষা, একটা পদ্ধতি, একটা মেশিন, যে পরীক্ষার মাধ্যমে গলার ভিতরে বা খাদ্যনালী, পাকস্থলী, ডিওডিনামের দ্বিতীয় অংশ পর্যন্ত কি করা যায়, দেখা যায় বা পর্যবেক্ষণ করা যায়। এখানে কোনো ঘা হতে পারে, বা আলসার যেটাকে বলছি, টিউমার হতে পারে যেটাকে আমরা ক্যান্সার বলছি, পলিপ থাকতে পারে, রক্তপাত হতে পারে, বা খাদ্যনালী বা পাকস্থলী ডিওডিনাম কোথাও চেপে সংকুচিত হয়ে যেতে পারে, লিভার সিরোসিসের কারণে খাদ্যনালী নিচের অংশে রক্তনালী ফুলে যেতে পারে, যে ভ্যারিক্স তৈরি করতে পারে। সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই এন্ডোস্কোপির মাধ্যমে দেখা যায়। দেখেন এন্ডোস্কোপির এই যে মেশিন, একটা নল থাকছে, আপনার এই ছবিটা দেখেন, এই মুখের মধ্যে থেকে কি করছে, এই নলটা ভিতরে প্রবেশ করানো হচ্ছে, ডিওডেনামে যাচ্ছে, এই যে এসোফেগাস হয়ে ডিওডেনামে যাচ্ছে, এবং এইখানে মেশিনের মাধ্যমে এই স্ক্রিনে এটা দেখা হচ্ছে এবং ছবি তুলে দেখা হচ্ছে। এখন এন্ডোস্কোপি কেন প্রয়োজন, কেন করতে দেওয়া হবে, কেউ যদি, বা কখন করতে হয়, যদি কেউ খাবার খেতে গেলে যদি তার অসুবিধা হয়, সে যদি খেতে না পায় বা না পারে, বা কোনো রোগ হয়েছে যদি ধারণা করা হয়, বা মডার্ন মেডিসিনে একজন ডক্টর এসে বললো খাদ্যনালী ক্যান্সার হচ্ছে বা পলিপ হচ্ছে খাদ্যনালীতে, বা স্ট্রিকচার আছে, রিফ্লেক্স ইসোফ্যাজাইটিস বা আলসার হতে পারে, অ্যাক্লেশিয়া হতে পারে, যেটাকে আমরা কার্ডিয়াক অ্যাক্লেশিয়া বলে থাকি, ডাইভার্টিকুলাম হতে পারে। এই ধরনের রোগের কারণে কিন্তু যদি হয়ে থাকে, তখন কিন্তু আমরা কি করি, তাকে এন্ডোস্কোপি করতে দেওয়া হয়। এবার আবার যদি কেউ রক্ত বমি হয়, এই রক্ত বমিটা কেন হচ্ছে, এটাকে তাৎক্ষণিক বোঝার জন্য ইভিএল বা ইএসটি বা এপিসি ইত্যাদির মাধ্যমে কিন্তু এটা পরীক্ষা করা হয় বা এটা বোঝা যায়। যদি পেটের উপরিভাগে ব্যথা হয়, বা পেট ফাঁপা হওয়া থাকে, বা খালি পেটে যদি প্রচুর পরিমাণে থাকা হয়, এবং খালি পেটে থেকে যদি আপনার স্পিরিট জাতীয় জিনিস খাওয়া দাওয়া হয়, তাহলে কিন্তু পেটে যদি সমস্যা হয়, তখন আমরা কি করা হয়, ওইটার সঠিক নির্ণয়ের জন্য এন্ডোস্কোপি করা হয়। আবার অনেক সময় আছে যে মাছ খেতে, যে মাছের কাঁটা বা হাড় বা কোনো প্রকার খারাপ কোনো একটা জিনিস যদি পেটে ঢুকে থাকে, পয়সা, ব্যাটারি বা বোতাম, নাকফুল, কানের দুল, বা অনেকে সোনার দাঁত টাত বিভিন্ন জিনিস পরে দাঁত ভাঙে, সেই দাঁতটা যদি পেটে চলে যায় এবং সেখান থেকে ইনফেকশন হয় বা বোঝা না যায় কোথায় আছে, সেটা দেখার জন্য কিন্তু এন্ডোস্কোপ করা হয়। বা এই স্পাইলোরি যে ইনফেকশন আছে সেটা শনাক্তকরণের জন্য এন্ডোস্কোপি করা হয়। আলসার, টিউমার বা ক্যান্সার থেকে বায়োপসি করার আগে এন্ডোস্কোপি করা হয়। যে কোনো পলিপ অপারেশনের কারণে এন্ডোস্কোপি করা হয়। রক্তপাত বন্ধ করার আগে সেটা নির্ণয় করার জন্য অ্যাড্রিনালিন ইনজেকশন দেওয়ার জন্য অনেক সময় এন্ডোস্কোপি করা হয়। তো খাদ্যনালীর যদি কোথাও সমস্যা থাকে, এই সকল বিভিন্ন কারণে কিন্তু এন্ডোস্কোপি করা হয়। এন্ডোস্কোপি করলে কি বুঝায়, দেখেন এখানে রিপোর্ট রয়েছে, এই রিপোর্টটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন
এভাবে আপনার এক পাশে ছবি দেওয়া থাকে, অনেক সময় ডাক্তার হাতে কলমে এঁকে চিহ্নিত করে এখানে সমস্যা আছে, ইমপ্রেশনে সমস্যাটা লেখা থাকে, ফাইন্ডিংস এ কি কি পেলো সেটা লেখা থাকে, কিভাবে প্রসিডিউরের মাধ্যমে এটা করলো সেটা লেখা থাকে। আবার কোথাও কোথাও ডান সাইডে বা সাইডে দিয়ে থাকে, কোথাও ভিতরে দেয়। এইভাবে আপনার একটা রিপোর্ট থাকবে, যে রিপোর্টে ইনস্ট্যান্টলি দেওয়া হয়, ডাক্তার সেটা স্বাক্ষর করে দিয়ে দেয়। এটা আধা ঘন্টা থেকে 45 মিনিট পর্যন্ত সময় নেয় রিপোর্ট করে দিতে। অর্থাৎ এটা দিনের দিনই পাওয়া যায় সাথে সাথে। তো দেখেন, এই যে এন্ডোস্কোপি বর্তমানে অনেকে পরীক্ষা কেন করতে চায় না, দেখেন ল্যাবে এন্ডোস্কোপি পরীক্ষা করতে গিয়ে যুবকের মৃত্যু। এখন কিছুদিন আগে যখন এটা মৃত্যু হলো, এবং 21শে ফেব্রুয়ারি 2024, এটা ধরেন একটা পত্রিকা, আমাদের দৈনিক একটা পত্রিকায় এই রিপোর্টটা বা এটা প্রকাশিত হয়েছে। পরবর্তীতে সেটা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শ্যামতলাল সেন, তার মাধ্যমে কিন্তু এটা তদন্তের একটা ই করা হলো, এবং বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী বললো ল্যাব এটা এন্ডোস্কোপি করতে গিয়ে যে মানুষটা মারা গেছে, সেটা কিন্তু একটা খুবই হতাশাজনক একটা ব্যাপার। কারণ একটা পরীক্ষা, সেই পরীক্ষা করতে গিয়ে যদি একটা মানুষ মারা যায়, তাহলে এই পরীক্ষা কি কেউ করবে? না, করবে না। তো দেখেন ল্যাবেডি কেমন আপনার এন্ডোস্কোপিক রিপোর্টটা দেয়। আমি একটা নমুনা রিপোর্ট দিয়েছি, তো এখানে পরীক্ষা করে এটা দেওয়া হয়। এখন কি কারণে মারা গেছে পরবর্তীতে এটা বিস্তারিত জানা যায়নি, তবে এই ধরনের যদি কারো ভীতি থাকে যে পরীক্ষা করবে না, তাকে জোর করে এই পরীক্ষা করানো যাবে না। আমরা লক্ষণ সাদৃশ্যে ওষুধ দিতে সক্ষম, হোমিওপ্যাথিতে আমরা অনেক এগিয়ে আছি, যেটাকে পার্সোনাল মেডিসিন হচ্ছে, অর্থাৎ আমার বংশ পরম্পরা, ইতিহাস, জেনেটিক হিস্ট্রি, এটাকে সাথে রেখে আমরা কি করতে পারি, আমরা এটা পরীক্ষা করতে পারি, এবং সেই পরীক্ষার মাধ্যমে আমরা সঠিক রোগ নির্ণয় করে আমরা চিকিৎসা করতে পারি। যদি তার সমস্যা থাকে, সামর্থ্য না থাকে, তাহলে আমরা লক্ষণ সাদৃশ্যে তার ওষুধটা, রেমেডিটা চয়ন করে তাকে সঠিক রেমেডিটা দিলে সে দ্রুত সুস্থ হয়ে যাবে। বর্তমানে এন্ডোস্কোপি যেমন আপনার গলার ভিতর থেকে করা হয়, সেই জন্য এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি মলদার ভিতর থেকে আপনার এই মেশিনের মাধ্যমে এটা পরীক্ষা করা হয়। টিআরসিপি একটা টেস্ট, এই ধরনের পরীক্ষা কিন্তু বর্তমানে পপুলার হসপিটালও হয়। তো বিভিন্ন উন্নত যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, সেই সকল ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এই ধরনের পরীক্ষা করা হয়। এগুলো সহায়ক আমাদের চিকিৎসা ক্ষেত্রে। তো আমরা অনেক সময় এমআরআই করানো হয়, তো এমআরআই করালে দেখেন এই ছবিটা আমরা কি বুঝতে পারছি, অস্বাভাবিকতা থাকলে সেগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। দেখেন এক্সিয়াল প্যানেল, আমরা যে 3D মডেল দেখি, যেটা আমরা অ্যানাটমি ফিজিওলজি ক্লাসে আলোচনা করা হয়েছে, এক্সিয়াল বলতে কি বোঝানো হয়, কর্নাল বলতে কি বোঝানো হয়। তো অ্যানাটমিক্যালি আমরা এগুলো বোঝার জন্য এগুলো দেখে আমরা বুঝবো। যদি আমাদের পরীক্ষাটা সঠিক হয়, তাহলে আমরা পিটি স্ক্যানের মাধ্যমে কিন্তু সেই সঠিক সমস্যাটা আমরা নির্ণয় করব। পিটি স্ক্যান হচ্ছে পোস্টেরন ইনিশিয়েশন টোমোগ্রাফি, যেটাকে বলা হচ্ছে পিইটি, পিটি স্ক্যান। তো আমরা দেখেন এই ছবিটা দেখি, যদি ভিতরে এখানে সমস্যাটা রয়েছে, এই সমস্যাটা নির্ণয়ের জন্য কিন্তু পিটি স্ক্যানের মাধ্যমে এটা দেখা যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা রয়েছে। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ থাকার জন্য। এবার আমরা 3D মডেলে যাব এবং এই জিনিসটা আমরা হাতে কলমে দেখব। যেভাবে আমরা কলেজে যেভাবে হাতে কলমে শেখা হয়, এখানে 3D মডেলে যদি আপনারা চান, আপনারা সঠিকভাবে যদি ভালোভাবে খেয়াল করেন, তাহলে এটা সম্ভব আমি মনে করি। আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন
আগে আমাদের ডাইজেশন প্রসেসটা বুঝতে হবে। ডাইজেশন প্রসেসটা বোঝার পরে আমরা এই বিষয়টা বুঝতে পারবো এসোফেগাস বা স্টোমাকে আমাদের কিভাবে কি হয়। আমরা যখন কোনো খাবার খাই তখন আমাদের যে সালাইভার মাধ্যমে কি হয়, একটা জুস আমরা মন্ড হচ্ছে, এই যে মন্ডের মাধ্যমে দেখেন আমি একটু আগে যে বিষয়টা আলোচনা করলাম সেটাই। অর্থাৎ প্রথমে দেখেন খাবারটা যাচ্ছে, প্রথমে সংকোচন পোষণের মাধ্যমে কিন্তু এটা স্টোমাকের মধ্যে চলে যাচ্ছে। যে প্যারাস্টাটিক ওয়েভ, প্রসেসটা আমরা আরেকবার দেখি। আমার মনে হয় আপনার ভিডিওটা ভালোভাবে দেখতে পেরেছেন। এবার আমরা এই কয়েকটা অংশে আমাদেরকে আগে বুঝতে হবে, ডাইজেস্টিভ অ্যানাটমিটা বুঝতে হবে, না হলে এটা ভালোভাবে বোঝা যাবে না। প্রথমে আমরা আপার এলিমেন্টারি ক্যানেল এটা আগে বুঝবো। আপার এলিমেন্টারি ক্যানেল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তারপর লোয়ার এলিমেন্টারি ক্যানেল,
করতে পারবো। এই জন্য আমি মনে করি আমাদের সালাইভারি গ্ল্যান্ড, এই যে সালাইভারি গ্ল্যান্ড যেখান থেকে আমার সালাইভা মানে লালা নিঃসরণ হচ্ছে, এবার স্টোমাকে যাচ্ছে খাবারটা, এখান থেকেও কি আমাদের জুস মানে জুস বের হচ্ছে। এই প্রত্যেকটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ জুস, অর্থাৎ যেটা হজম করতে গেলে যে প্রকার আমাদের লালা নিঃসরণ হয় সেটা। তারপর লালাটা কোথা থেকে নিঃসরণ হয়? গল ব্লাডার, এখান থেকেও একটা রস নিঃসরণ হয়, লিভার থেকে হয়, প্যানক্রিয়াস থেকে হয়, এবং স্মল ইন্টেস্টাইনের থেকে হয়, ইন্টেস্টাইন, যেটা স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এই প্রত্যেকটা হচ্ছে প্রোডাকশন অফ ডাইজেস্টিভ জুস। অর্থাৎ এখানে আমাদের যখন জুস, আমাদের যে খাদ্য যেটা আমরা খাচ্ছি সেটা থেকে আমাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান এই যে ভাগগুলো রয়েছে এর মাধ্যমে হয়ে থাকে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনাদের প্রশ্ন থাকে করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।